সব সময় শুধু কথা শোনাবে। চাকরিতে আমি সিলেক্ট হই না, সেটা কি আমার দোষ? সে যাই হোক, আজ এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি হিমেল মেহরাজ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। ইন্টারভিউ রুমের বাইরে বসে আছি, এমন সময় একজন আমাকে ভিতরে যেতে বললেন। আর বসে না থেকে রুমে গেলাম। স্যার আসবো? কথাটি বলে ভিতরে থাকা মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল, কারণ সামনে সুমাইয়া। সুমাইয়াকে দেখে পাটা কাঁপতে শুরু করে দিছে। এই যে মিস্টার, আপনি কি ভেতরে আসবেন নাকি ওখান থেকে চলে যাবেন? মানে? কি মানে করছেন? ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। কথাটি শুনে মন চাইছে শালাকে ইচ্ছা মতো পিটাই, কিন্তু আব্বুর জন্য কিছু বলতে পারছি না। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলাম। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একাই এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। সুমাইয়ার এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল। এখন কি বলে আল্লাহ ভালো। সো মিস্টার হিমেল, এই যাবৎ কয়টা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। 10টা দিছেন, সেটাও আবার মাত্র? জি। আপনার কি এখনো লুচ্চামি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুমাইয়ার কথা শুনে মন চাইছে শালিকে ধরে ইচ্ছে মতো পিটাই। কখন কি বলতে হয় এটাও হয়তো জানে না। কি হলো, কথা বলছেন না কেন? জি মানে ছিল, বাট এখন নাই। কেন, সময় শেষ তাই? না, তবে তার বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিছি। কি বললি তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন? আমি কি আপনাকে বলছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারো কথা বলছেন। ওকে, আমি সরি, এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখতেছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলাম। থাকলে না জানি পেতনি শালি আমার ঘাড় মটকাতো। বাইরে বের হয়ে হাঁটতে লাগলাম। আমি জানি এই জবটাও হবে না। আর অফিসে যে সুমাইয়ার সম্পর্কে বললাম অহংকারী আর পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকার জিনিসটা আসলে কি সুমাইয়া নিজেও আদৌ জানে কিনা সন্দেহ। ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যেতে রিক্সা করে, আর আমি যে একটা ফকির যাকে কিনা কোনো কিছুই গিফট করতে পারিনি। তবে সুমাইয়ার এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজেই আমাকে পকেট খরচে টাকা দিত। আর পেতনিটা সুমাইয়াকে দেখলে পরীরাও হিংসা করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকম চুড়ি, আর কপালে ছোট একটা টিপ, ব্যাস যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যেতে পারবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নাই। আমি জানি এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেসবুকিং করছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সুমাইয়া, তোর এক্স। ওই শালি, তুই আবার আমারে কল করছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনো যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপের চাকরি করতে পারবো না। কেন পারবে না? এমনি পারবো না, রাখ তুই। সুমাইয়াকে কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। আর হ্যাঁ, ওকে আমি তুই করে বললাম, এটারও কারণ আছে। আমি চাই না আমার মতো বেকারকে সুমাইয়া ভালোবাসুক। মাঝে মাঝে সুমাইয়াকে মনে পড়তো, তখন অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। মেয়েটার সাথে সবসময় খারাপ করেছি। সুমাইয়াকে ভালোবাসার কথা আমি প্রথম বলেছিলাম, আবার ব্রেকআপটাও আমি করেছিলাম। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিরে, আজ এত সকাল সকাল? না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না। সবসময় আব্বুর চাকরি নিয়ে কথা বলা ভালো লাগে না। শুধু কি তুই একাই শুনিস, আমি শুনি না? তবে আব্বু ঠিকই বলে, আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এসব বাদ দে। রাহুল, সিগারেট দে। কেন? আরে শালা খাবো। কিন্তু হিমেল? আজ আমিও খাবো। কথাটি বলার পর ওদের দুজনের দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আটকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, আপনি কি হিমেল? না, তোর দুলা ভাই। দে সিগারেট দে। হিমেল, পাগল হয়ে গেছিস নাকি? না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করে ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কখনো সিগারেট খাইনি, তবে আজ কেন এটাই ভালো লাগছে। ওদের সাথে আরো কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করে রুমে বসে আছি, এমন সময় আব্বু রুমে আসলো। হিমেল, তোমার চাকরির কি হলো? জানি না। তোমাকে কল দেয়নি? না। একদম মিথ্যা বলবে না। অফিসের বস আজ বাসায় এসেছিল। মানে? তোমার এত মানে করতে হবে না, কাল থেকে তোমার জয়েনিং। কিন্তু আব্বু, আমি এই জব করতে পারবো না। দেখো হিমেল, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো? এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে কি সমস্যা, আর জানতেও চাই না।
তবুও তুমি এই জবটা করো, নিজের জন্য না হলেও আমাদের জন্য করো। আব্বুর মুখের উপর আর কিছু বলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। তবে যতটা সম্ভব সুমাইয়াকে এড়িয়ে চলতে হবে। পরের দিন অফিসের জন্য রেডি হচ্ছি, এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। আর কোনো কথা না বলে সকালে নাস্তা করে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর অফিসে এলাম। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি হিমেল? জি। ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বসের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। হিমেল, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে এসব না বলে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু হিমেল, আমি... সুমাইয়া, প্লিজ আমাকে এমন কিছু বলো না যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হই। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি, তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলাম। তারপর পিয়ন এসে আমার কেবিনে আর কাজ বুঝিয়ে দিয়ে গেল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না, কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিলাম। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছা তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ও ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুমে থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেলাম। এরই মাঝে 2 দিন চলে গেল। স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে রেখেছেন। ঠিক আছে। কেবিনে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। কিছু বুঝি না আমি। যতই সুমাইয়াকে এড়িয়ে চলতে চাই, সে ততই আমার কাছে চলে আসে। আর কিছু না ভেবে সুমাইয়ার কেবিনে গেলাম। ম্যাডাম, আসবো? ওই, তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোমার পারমিশন নিতে হবে না? সেটা হয় না ম্যাডাম। কেন হয় না? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ এক কর্মচারী। আর আমাকেই বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদের বলুন। হিমেল, তুমি কি আমাকে এখন আর একটুকুও ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না হলে আমি আমার কেবিনে যাব। ঠিক আছে, যাও। সেখানে আর না থেকে কেবিনে চলে এলাম। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুইজনে একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থেকো। কেন, এখন কি আমি মনমরা হয়ে থাকি? হারে না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বলে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি তোমাকে বিয়ে করে নিব? সুমাইয়া, কাজ বাদ দিয়ে এত হাসাহাসির কি আছে? আসলে ম্যাডাম... থাক, আর বলতে হবে না, এখন কাজ করুন। জি। তারপর সুমাইয়া চলে গেল। আমরাও কথা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। এই যে স্যার, আর কত কাজ করবেন? ও, তুমি? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সে মানুষটাই আর নেই। থাক, আর বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথে লাঞ্চটা করে নিলাম। অফিস ছুটির পর বাইরে আসতেই দেখলাম রিয়া একটা রিকশায় বসে আছে। বাসায় যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো তোমাদের ওখান দিয়েই যাব। তারপরেও তুমি চাও, আমি অন্য একটা রিকশা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে, চলো। রিকশাতে ওঠার পর সারাটা রাস্তা দুজনে কথা বলতে বলতে এলাম। বাসার কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে এলাম। ফ্রেশ হয়ে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়ে যার সাথে তুই রিক্সা করে এলি। ও, ওর নাম রিয়া, আমার সাথে কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু, তুমি কি পাগল হলে নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধুই আমার বন্ধু, আর কিছু না। হতে কতক্ষণ? আম্মু, আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেললাম। সারা রিক্সা করে আসাও সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। অফিসে। হিমেল, একটা কথা বলি? জি, বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না?
ব্যাস পারবো না। ঠিক আছে, পারতে হবে না। এখন বলো, বাসায় থেকে কি তোমার জন্য পাত্রী দেখছে? দেখুন, এগুলো নিতান্ত আমার পার্সোনাল ব্যাপার, আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। ওই শালি, তোকে আমি বলতে যাব কেন? তুমি আমাকে বকা দিলা, আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরও দিব। তোর সমস্যা? আমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে, তাহলে আমি আর এই জব করব না, কাল থেকে আর আসবো না। এই না, তুমি আমাকে বকা দিবা, মন যা চায় তাই দিবা, তারপরও তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে যেন। এখন বলো কি খাবে? ছুটি লাগবে। আরে মাত্র তো আসলে, দুপুরের পর যেও। না থাক, লাগবে না, আমি যাই। আর কোনো কথা না বাড়িয়ে কেবিনে এসে কাজ করতে লাগলাম। এই কয়েকদিনে কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারি। হঠাৎ করে সুমাইয়ার কথা মনে পড়লো। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে আমি তাকে কিছুই দিতে পারছি না। কি হিমেল সাহেব, কি ভাবছেন? না তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু মনে না করলে একটা কথা বলি? মনে করলে বলবেন না। আচ্ছা শুনুন, আপনার আর রিয়া ম্যাডামের সাথে কি সম্পর্ক? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়া আর আসেনি, আসলে আপনার হয়তো খবর করে ছাড়তেন। আর শুনুন, এখন একটা বিয়ে করে ফেলেন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, এখন যাই, কাজ করি। ওকে বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিলাম। হাতে কিছু কাজ থাকায় খেয়ালই করিনি দুপুর হয়ে গেছে। আর কত কাজ করবে? মানে? ও ম্যাডাম আপনি? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না, আমার ছুটি লাগবে না। তখন যে বললে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি যান, আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজনে একসাথে খাবো। আপনি খেয়ে নিন। তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরও 1 ঘন্টা সময় লাগবে। টেবিলের নিচ থেকে খাবার বের করতে সুমাইয়ার কথা মনে পড়লো, তাই টিফিনটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলাম। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে, কিছু বলতেও পারছি না, তবে অনেক রাগ হচ্ছিল। মন চাইছিল উঠে গিয়ে সুমাইয়ার ল্যাপটপ ভেঙে দিই, কিন্তু পারছি না। কিছু সময় পর। রেগে গেছো? না। হিমেল, একটা কথা বলি। বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নাই। তাহলে কেন চলে গিয়েছিলে আমার জীবন থেকে? নিশ্চুপ। তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম, তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে হুট করে একদিন এসে বললে আমাদের ভালোবাসা রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? নিশ্চুপ, কারণ তার কথার কোনো উত্তর দেওয়ার মতো ভাষা আমার নেই। প্লিজ হিমেল, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটি শুনে সুমাইয়া একটা দীর্ঘশ্বাস ফেললো। ঠিক আছে। তারপর লাঞ্চ শেষ করে নিজের কেবিনে চলে আসলাম। তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব, তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্ট নে। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। আর এসে যা বললো তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি, আপনারা আবার আমার গার্লফ্রেন্ড ভাববেন না। পাগলিটার নাম নীলা, অনেক পিচ্ছি, তবে ওর কথা বলা আর শাসন করা সবার মন মুগ্ধ করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরও কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন আব্বু আম্মুকে স্টেশন অবধি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 45 মিনিট। না জানি সুমাইয়া আজ কি বলে, তবে ও কিছু বলবে আমার মনে হয় না, কারণ সুমাইয়া আমাকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানি না। কেবিনে বসে কাজ করছি, এমন সময় রিয়া ডাকলো। এই যে হিমেল সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তা কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলেন নাকি? থাকলে তো খাওয়াবো। আসলে আব্বু আম্মুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম। কেন, ওনারা কোথাও গেল নাকি?
মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? রিয়ার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলাম। আরে অবাক হচ্ছ কেন? তো কি হব? আরে ধুর পোকা, আজ আমাকে কেমন লাগছে সেটা জানতে চেয়েছি। রিয়ার সাথে এতটা সময় কথা বলছিলাম, কিন্তু খেয়ালই করিনি রিয়া আজ শাড়ি পরে আসছে। আরে বাহ, আজ শাড়ি পরার কারণটা কি শুনি। কেন, আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন? কখনো পরো না, তাই জিজ্ঞাসা করলাম। আগে আমার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়তে হবে না, শুধু তুমি পড়লেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। হুম। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিলাম। কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে ম্যাডামের রুমে যেতে বলল। সেদিকে কান না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলাম। প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুম থেকে রিয়া বের হলো। তবে সাথে আরেকটা মেয়েকে দেখলাম। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কে মনে করতে পারছি না। এত ভেবে আমার কাজ নাই, তাই আবার কাজে মন দিলাম। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তি মতো কাজটা করতে পারলাম না। কারণ সোমাইয়া তার কেবিনে আমাকে ডেকে পাঠিয়েছে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। ওকে। আর রিয়ার সাথে তোমার এত কি কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতেই পারি। ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখুন। কি বলবে তুমি? তুমি কি মনে করেছো আমি কিছু দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাটাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলছি তাই। সোমাইয়া, তুমি যেটা ভাবছো আসলে সেটার কিছুই না। আমাকে শেখাতে হবে না, যাও কাজ করো। আর ওর সাথে যেন কথা বলতে না দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলাম। নিজের উপর অনেক রাগ হচ্ছে। কেন যে চাকরিটা করতে গেলাম। এখন যদি চাকরি ছেড়ে দেই তাহলে আব্বু অনেক কষ্ট পাবে। আর রিয়ার সাথে কথা না বললে কী বা হবে। এখন থেকে রিয়াকে একটু এড়িয়ে চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতেই দেখলাম নতুন মেয়েটাকে কাজ শেখাচ্ছে। আমিও আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র আমি ছাড়া। কারণ সকালে আব্বু আম্মুকে বিদায় দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 2:30 বাজে। অফিসের বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিলাম। ভিতরে হয়তো খেতে দিবে না। সিগারেট খেতে খেতে অনেকটাই চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতরে চলে এলাম। কাজ করতে যাব এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিক মতো পৌঁছে গেছো? প্রায় 30 মিনিট আগে আসছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, শুধুমাত্র নীলা ছাড়া। কেন, আমার গার্লফ্রেন্ডের কি হয়েছে? সেটা ওর থেকেই শুনো। ঠিক আছে, দাও। তুমি আসলে না কেন? এখন তো আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? তাই কি হয়েছে? অফিসের ম্যাডাম ছুটি দেয় না তো। তাই বলে তুমি আসবে না? ঠিক আছে, আমার বুড়ি গার্লফ্রেন্ড কিছুদিন পর আমি যাব। প্রমিস করো। ওকে, প্রমিস। এখন রাখি। কিন্তু আমার পাপ্পি। ভাইয়া এত হেসো না, পেট ব্যথা করবে। ঠিক আছে বুড়ি। বাই। নীলার সাথে কথা বলে কল কেটে দিলাম। ফোনটা ডেস্কের উপর রাখতেই দেখলাম রিয়া কেমন করুণ আর্তনাদে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতে চাইছে, চোখটাও ঝলমল করছে। হঠাৎ সোমাইয়ার কথা মনে পড়তে সেদিকে আর চোখ না দিয়ে কাজে মন দিলাম। কিন্তু ক্ষুধার জন্য বারবার কাজে মন বসছে না। চলে গেলাম ম্যাডামের কেবিনে। ম্যাডাম, আসবো? বলো কি হয়েছে? একটু ছুটি লাগতো। কেন? ভালো লাগছে না, আর হাতের কাজ সব শেষ। আজকে ছুটি হবে না, এমনিতেই আজ লেট করে এসেছো অফিসে। এই নাও ফাইল, যাও কাজ করো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই। সোমাইয়াকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে চলে এলাম। খুব রাগ হচ্ছিল, ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারলাম। কি ভাই, রাগ করছেন নাকি? ম্যাডাম কিছু বলেছে? আপনি আপনার কাজ করুন। আর কোনো কথা না বলে কাজ করতে লাগলাম। ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না। কিন্তু আমি তো সুমাইয়ার কাজের গোলাম। তার গোলামি ছাড়া আমার বা আমাদের সবার কি করার আছে। একাধারে কাজ করতে লাগলাম। হিমেল, বাসায় যাবে না? হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে বাসায় যাব। তুমি যাও। ঠিক আছে, বাসায় গিয়ে একটা কল করো। এত দরদ দেখাতে হবে না, যার যার কাজ সেই করুন। ভুলে যাবেন না এটা কাজের জায়গা, কথা বলার জায়গা নয়। সরি ম্যাডাম। রিয়া, তুমি চলে যাও।
রিয়া আর কিছু না বলে চলে গেল। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা রেগে গেছে। সেদিকে আর খেয়াল না করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে খেয়ালই করিনি রাত হয়ে গেছে। একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে, কিন্তু সুমাইয়ার প্রতি রাগের জন্য কাজ করতে লাগলাম। আর একটু কাজ বাকি আছে। এমন সময় রিয়া কল করলো। কল করলে না কেন? তুমি কি বলেছিলে? বাসায় গিয়ে কল করতে। কিন্তু আমি তো এখনো বাসায় যাইনি। যাওনি মানে? এখন কোথায় তুমি? অফিসে। কি বলছো এসব? এত রাতে অফিসে কি করছো? কাজ। কি এমন কাজ যার জন্য এত রাত অব্দি করতে হবে? সেটা ম্যাডাম ভালো জানেন। আর কাজ করতে হবে না, বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। আর একটু কাজ আছে। রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে খেয়াল করতে দেখলাম 10:30 বাজে। অফিসে আর দেরি না করে বাইরে চলে এলাম। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলাম। সাথে কিছু রাতের খাবার। ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিলাম। মাথাটাও ধরে আসছে। এত লম্বা সময় ধরে কাজ করার জন্য হয়তো মাথাটা ব্যথা করছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের ঘরে চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিলাম। আজকেও সকালের নাস্তাটা করা হলো না। অফিসে যেতে যেতে 15 মিনিট লেট হয়ে যায়। হয়তো আজকে বকা খেতে হবে। নিজের ডেস্কে বসতে যাব এমন সময় পিয়ন এসে বলে গেল ম্যাডাম তার রুমে আমাকে ডেকেছেন। যা ভেবেছিলাম সেটাই হলো। ডেস্ক থেকে কালকের ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। তুমি একটা কথা বলো, প্রতিদিন তোমার লেট হয় কেন? নাকি তুমি অফিসটা নিজের মনে করো? এরপর থেকে যেন না দেখি লেট করে অফিসে আসা। যাও, কাজ করো। সুমাইয়ার কথার কোনো জবাব না দিয়ে গতকালকের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলাম। এটা কিসের ফাইল? আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেটা। এটুকু বলেই নিজের ডেস্কে চলে এলাম। ভাবছিলাম অফিসে গিয়ে সকালে নাস্তাটা করব, কিন্তু সেটা আর হলো না। তবে রিয়াকে বলে দেখি কি হয়। রিয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি কি টিফিন এনেছো? কেন বলো তো? সকালে নাস্তাটা করা হয়নি, আর গত রাতে ভালো করে খেতে পারিনি। যদি কিছু মনে না করো, তোমার টিফিনটা দিলে খেতে পারতাম। আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দিব। আরে এটা বলতে কি লজ্জা হবে নাকি? এই নাও, খেয়ে আসো। ধন্যবাদ। এখন ধন্যবাদ দিতে হবে না, খাওয়ার শেষে যদি ভালো লাগে তখন দিও। ঠিক আছে। খাবার খেয়ে এসে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিলাম, সাথে ধন্যবাদ। ডেস্কে বসে কাজ করছি। সেই সময় রিয়া বলল, হিমেল। বলো। তানহাকে চেনো? তানহাকে? আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওকে দাঁড়াও। ঠিক আছে। একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটিকে সামনে নিয়ে এলো। হাই ভাইয়া। হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাইয়া আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হাসপাতালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যায়, আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আম্মুও অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনার আর সন্ধান পেলাম না। আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গিয়েছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আর আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট তখন আব্বু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জন টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরো কিছু কথা বললাম। কথা বলার সময় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তানহার চোখে জল। ডেস্কে বসে কাজ করছিলাম। ঠিক এমন সময় সুমাইয়া তার রুমে আসতে বলল, আর বসে না থেকে সুমাইয়ার রুমে গেলাম। জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাব কেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কি করব বলো? তুমি তো আমার একটা কথাও শোনো না। সব সময় শুধু রিয়ার সাথেই কথা বলো। ম্যাডাম, কাজের কিছু থাকলে বলুন। আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? করুণভাবে তাকিয়ে বলল, হ্যাঁ আমি অনেক বিরক্ত হয়ে। কি কথা এত তোর? বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে? আমি তোর কাজ করি ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোর অন্য কথা শুনতে পারবো না?
তোর কাজ হলেই হলো। এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখ, না হলে আমি তোর অফিসে আর কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ বলছি, কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলাম। রাগের মাথায় কি থেকে কি বললাম আল্লাহ ভালো জানেন। এখন সোমাইয়া যে কি করবে আর বারবার আমাকে ডাকারই বা কি আছে, মনে মনে এসব ভাবছি আর কাজ করছি। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার। হ্যাঁ বলো। যাবে না? কোথায় যাব? কোথায় মানে তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না। ঠিক আছে, মনে করতে হবে না, আমি গেলাম, থাকো তুমি। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই, তুমি তানহাকেও ডেকে আনো। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, ডেকে আনছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাওয়ার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালাম, দেখলাম সুমাইয়া। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করব। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না, সকালে রিয়া টিফিন খেয়েছি, তাই এখন তাকে খাওয়াতে হবে। ওর টিফিন খেতে হবে কেন? কারণ আব্বু আম্মু বাসায় নেই। ও, আপনি খেয়ে নিন। ঠিক আছে। সুমাইয়া চলে যাওয়ার পরপরই রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়ে বললাম, চলো। কোথায় ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন এনেছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে চলুন। রিয়া, একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব দিবে নাকি? ওই চুপ করো, আগে যা বলছি তার উত্তর দাও। আমি, আব্বু আম্মু আর ছোট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3-তে পড়ে। তাহলে গুড। আরে কিসের গুড, বলবে তো? তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকো, তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেলাম। ভিতরে যাওয়ার পর 3জন খাবার অর্ডার করলাম, তারপর খেতে শুরু করলাম। তানহা, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো বা এখনো করো? ইন্টার প্রথম বর্ষের এক্সাম দিয়েছি। সেটা তো অনেক আগে হয়েছে। রিয়া, তুমি চুপ করে খাও। ওকে। তানহা বলো। জি ভাইয়া, রিয়া আপু ঠিকই বলেছেন, অনেকদিন আগে এক্সাম দিয়েছি, 2 দিন আগে রেজাল্ট দিয়েছে। বুঝলাম। এখন তোমার ইচ্ছা কি? এখন আর কোনো ইচ্ছে নেই। মানে আর পড়াশোনা করবে না? ইচ্ছে ছিল, আর আম্মুরও অনেক ইচ্ছে ছিল বড় হয়ে আমি শিক্ষিকা হব, কিন্তু আগে তো বাঁচতে হবে তাই না? তোমার রেজাল্ট কি হয়েছে? ভাইয়া এগুলো বাদ দিন, যেটা বললাম সেটা বলো। প্রথম হয়েছে। বলেই কান্না করে দিল। আরে কান্না করছো কেন? ওকে আমি কান ধরছি, আর কখন এসব বলবো না। ভাইয়া আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছে আম্মুর কথা মনে পড়ে। আম্মুকে বলেছিলাম এবারও আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল দেখুন, আম্মু আমার রেজাল্টটাও শুনে যেতে পারেনি। ঠিক আছে, এখন খাও। আর রিয়া, ওই কি হলো তোমার? ওই রিয়া, আও মাইলে কেন? এত সময় ধরে ঢাকছি, শুনতে পাও না? তুমি তো চুপ করে খেতে বললে। আমাদের কথা বলা দেখে তানা ফিক করে হেসে দিল। যাক, আজ রিয়ার জন্য হলেও মেয়েটা হাসলো। সব সময় তো চুপ করে থাকে। বলো কি বলবে? আজকে তানহা তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি রিয়াপুর বাসায় থাকতে যাব কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া। আমাকে কি পর ভাবো? না কিন্তু ভাইয়া। তাহলে যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? একদম না। ঠিক আছে, যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরো কিছু কথা বলতে বলতে লাঞ্চ শেষ করে অফিসে চলে এলাম। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলাম। আম্মু, তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসো, তারপর আর আমার বুড়ি গার্লফ্রেন্ডটাকে সাথে নিয়ে এসো। ঠিক আছে, আসছি। আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। তারপর আবার কাজে মন দিলাম, কিন্তু বারবার একটা পয়েন্টে এসে আটকা পড়ছি। অনেকবার চেষ্টা করেও কাজটা করতে পারলাম না, তাই ভাবলাম সুমাইয়ার কাছে যাই। যেই ভাবা সেই কাজ। ম্যাডাম আসবো? আসো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। একটু ভাবার পর সুমাইয়া নিজেই কাজটা সলিউশন বের করে দিল। ধন্যবাদ। ম্যাডাম, কিছু কথা বলি। বলো। আমি আপনাকে এত অপমান করি, তারপরেও কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে, বাই। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে মনোযোগ হলাম। অফিস টাইম শেষ, তাই বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। একটু আগে রিয়া আর তানহা চলে গেছে। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় সুমাইয়া গাড়ি নিয়ে সামনে এলো।
বাসায় যাবে না? যাব। গাড়িতে ওঠো। আমি যেতে পারবো, আপনি যান। চুপচাপ গাড়িতে উঠো। কথা না বাড়িয়ে সুমাইয়ার গাড়িতে উঠলাম। তোমার ড্রাইভার নেই কেন? সরি, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আর ড্রাইভার রাখতে মন চায় না, তাই নিজেই চালাই। ও আচ্ছা, তোমার বাবা মা কোথায় গেছেন বললে না? মামার বাসায় গেছে কিছু কাজের জন্য। ও আসবে কবে? আজকে। তোমার কলেজের কথা মনে পড়ে? পড়লেই বা কি, সেটা আমাদের অতীত, তাই না? কিন্তু সুমাইয়া, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ এসব আর বলো না। ঠিক আছে। তারপর দুজনেই নিশ্চুপ। কিছু সময় পর বাসার সামনে এসে সুমাইয়া আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখলাম বুড়ি, তার মানে আব্বু আম্মু চলে এসেছে। ভাইয়া তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে তুমি আমাদের এগিয়ে আনতে যাওনি, জানো আমি কত কষ্ট পেয়েছি। ওরে আমার বুড়িরে, কত কষ্ট পেয়েছে। চলো ডিয়ার গার্লফ্রেন্ড, আম্মুর কাছে যাই। যাবো না। কেন? আগে তুমি আমাকে কোলে নাও। আমার এত শক্তি নেই যে তোমাকে কোলে নিব। যাও, তোমাকে নিতে হবে না। এত বড় মানুষ আমার মতো 5 বছরের কিউট মেয়েকে কোলে নিতে পারবে না। বাব্বা কত রাগ, আসো বুড়ি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কি দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথাটা রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতেও পারো। আগে বলবি তো কথাটা কি? তানহার ব্যাপারে সব বললাম। এখন তুমি কি চাও? আব্বু, মেয়েটার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি তানহা আমাদের সাথেই থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতেই হবে। হিমেল, তোমার যা করার করবে, মেয়েটার ইচ্ছা পূরণ করতেই হবে। আব্বু, তোমরা একটু ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এত ভাবাভাবির কি আছে? তাহলে তোমরা রাজি? কেন, আমরা কি রাজি হতাম না? ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাতে হবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। থ্যাংক ইউ আব্বু আম্মু। আর একটা কথা ছিল। কি বল? তানহাকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। আরে পাগল, ওকে আমার মেয়ে করে বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি। লাভ ইউ আব্বু আম্মু। আর আমাকে কে বলবে? আরে আমি তো ভুলেই গেছি, আমার বড়িটা এখানে আছে। থাক, আর বলতে হবে না। ওকে বড়ি। আরও কিছু কথা বলে রুমে চলে এলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দিবে, ভাবতেই পারিনি। অনেক খুশি লাগছে, তার থেকে গর্ব হচ্ছে আব্বুর আম্মুর প্রতি। পরের দিন এখনও তানহা বা রিয়াকে এটা নিয়ে কিছু বলেনি, সারপ্রাইজ দিব তাই। লাঞ্চ শেষ করে কাজ করছি, ঠিক সেই সময় ম্যাডামের রুমের জোরে জোরে কথা বলা বাইরে থেকে শুনতে পেলাম। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝকার মতো। সবাই কাজ বাদ দিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। এভাবে আরও কিছু সময় পার হওয়ার পর দেখলাম তানহা ম্যাডামের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। তানহার এমন কান্না দেখে বুকের ভিতর ছ্যাদ করে উঠল। যদিও ও আমার নিজের কোনো বোন না, কিন্তু যখন ও আমাকে ভাইয়া বলে সব কিছু বলেছে, তখন থেকেই ওকে নিজের বোনের অধিকার দিয়েছি। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে। রিয়াকে দেখলাম তানহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব একদম আমার সহ্য হচ্ছিল না। উঠে গিয়ে তানহার কাছে গেলাম। সবাই এখান থেকে যাও আর নিজের কাজ করো। অনেক রেগে আর জোরে বললাম। সবাই আর কিছু না বলে চলে গেল, কিন্তু রিয়া তানহার কাছে আছে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেতে বলতে হবে? তুমি আমাকে তুই? হ্যাঁ, তুই যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তানহা বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? বিশ্বাস করুন ভাইয়া, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি। কাজে একটু ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমাকে মৃত আব্বু আম্মুকে নিয়ে বকাঝকা করেছে। তানহার থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে সুমাইয়ার কেবিনে গেলাম। তুই তানহাকে কি বলেছিস? ওর কাজে ভুল হয়েছে তাই বলেছি। তানহাকে সরি বল। হাউ ফানি, ওকে আমার সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি? আমাদের কাছে এসে বলল, আর ওকে আমার জব দেওয়াই ভুল হয়েছে। কেন যে এমন একটা বাজে মেয়েকে জব দিতে গেলাম। সুমাইয়ার কথাগুলো সূচের মতো শরীরে বিঁধে যেতে লাগছিল। অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে থাপ্পড় মারলাম। কি ভেবেছিস তোর যা ইচ্ছা তাই বলবি? তুই জানিস তানহাকে? তুই কি করে বলবি? আমি বলছি তাহলে, তানহা আমার বোন।
কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। হ্যাঁ, সেটা পরশু অবধি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও ও আমার নিজের মায়ের পেটের বোন না, কিন্তু এখন থেকে তানহা আমার মায়ের পেটের বোন। আর তুই যে জবের জন্য তানহাকে বকা দিয়েছিস, সেই জব আজ থেকে ও করবে না। কালকের মধ্যে তুই রিজাইন লেটার পেয়ে যাবি। কথাগুলো বলে ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে তানহাকে সাথে করে অফিসের বাইরে চলে এলাম। ভাইয়া, ম্যাডামের সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। সেটা আমি শুনতে চেয়েছি। না, কিন্তু জব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আজ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারিনি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতেই দেখলাম মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যা দেখতে আমার একদম ভালো লাগছিল না। তাই হাসানোর জন্য বললাম, তুই কি জানিস তুই কান্না করলে একদম পেতনির মতো লাগে। ভাইয়া। ঠিক আছে, আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করে আমাকে বলবে। আর তুইও আপনি না তুই করে বলবি। ঠিক আছে। তারপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাসার ভিতরে আসতেই আম্মুকে বললাম, আম্মু, ও তানহা। চুপ হারামজাদা, মায়ের কাছে মেয়েকে পরিচয় করিয়ে দিস, তোর লজ্জা করে না একটু? আম্মুর কথা শুনে তানহা হেসে দিল। তাই বলে, চুপ কর তানহা মা, আয় আমার সাথে। তানহাকে সাথে করে নিয়ে আম্মু রুমে চলে গেল। আপনাদের হয়তো বলা হয়নি, আমাদের বাসা 3 তলা। উপরে আমরা থাকি আর নিচের 2 তলা ভাড়াটে থাকে। ভাড়া দিয়ে অনেক টাকা পাওয়া যায়, যার জন্য আমি চাকরি করতে চাইনি। সেই যাই হোক, আম্মু তানহাকে নিয়ে রুমে যাওয়ার পর আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? আর বুড়ি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললে? এখন তোমার জরিমানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে তুই করে বলেছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নেই, তবে এটা একটু ভিন্ন জরিমানা। শুনি, এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব। আমার যত ইচ্ছা ঘুরবো, খাবো, তোমার কিছু বলা যাবে না। তাহলে তো আমি ফকির হয়ে যাব। হলে হবে, তাতে আমার কি? আমি তো তোমার বিএফ, তাই না? বিএফ এর থেকে টাকা নিবে? চুপ, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, তাই তোমার থেকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করব। আমিও আন্টিকে বলে দেব হিমেল ভাইয়া আমাকে বকা দিয়েছে। থাক, তার আর দরকার হবে না। এখন চলো, তোমাকে ডাকছে। ওকে ডিয়ার গার্লফ্রেন্ড, চলো। নীলাকে সাথে করে নিয়ে আব্বু আম্মুর রুমে গেলাম। দেখলাম আব্বু আম্মু অনেক হেসে হেসে কথা বলছে। কি ব্যাপার, এত হাসাহাসির কি আছে? হিমেল, তোকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কেন? তানহাকে বাসায় নাই। ও, জানিস মেয়েটা অনেক ভালো। আর দেখতে হবে না মেয়েটা কাদের। ঠিক বলেছো। তা হিমেল, এখন কি করবি? মানে? ওকে কোনো কলেজে ভর্তি করতে হবে, তাই না? সেটা তো করতেই হবে, আমার বোন বলে কথা। আগামীকাল তাহলে ওকে ভর্তি করিয়ে নিয়ে আয়। কাল হবে না। কেন, তোর আবার কি হলো? কারণ তোমার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাই বলে সকালেই? বললাম তো না। ওকে বুড়ি, তাই হবে। তাহলে পরশু যাও। আমিও তাই ভাবছি। এখন তানহা কোথায়? আমি ওকে রুমে রেখে এসেছি। তাহলে আমি তানহা আপুর কাছে গেলাম, তোমরা থাকো। নীলা চলে গেল। কিছু খেয়েছে? না, বললো অফিসে নাকি লাঞ্চ করেছে। ঠিক আছে। আরও কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। হঠাৎ মনে পড়লো রিয়াকে অফিসে ধমক দেওয়ায় হয়তো কষ্ট পেয়েছে মেয়েটা। তাই আর দেরি না করে রিয়াকে কল দিলাম। হ্যাঁ হিমেল, বলো। কি করো? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম। কেন বলো তো? আমি কি জিজ্ঞেস করতে পারি না? পারো, কিন্তু কখনো আগে থেকে কল করো না, তাই আর কি। আসলে রিয়া, অফিসে তোমাকে কি থেকে কি বলেছি সেটা নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আসলে মাথা ঠিক ছিল না। ঠিক আছে, সরি বলতে হবে না। এখন তানহা কোথায়? বাসায় নিয়ে এসেছি। আর তোমাকে বলাই হয়নি তানহা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমার ছোট বোন আর আব্বু আম্মুর মেয়ে হয়ে। ওয়াও, অনেক ভালোই হবে তাহলে। তুমি কি করো? রিয়ার সাথে অনেকটা সময় কথা বলার পর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এরকমভাবে কিছুটা সময় থাকার পর বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতে লাগলাম। শালার জবটার জন্য বন্ধুদের সাথেও ঠিকমতো কথা বলতে পারি না।
তারপর সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় নীলা বলল, আন্টি আজ আমি আপুর সাথে ঘুমাবো। আজ না, অন্য আরেকদিন। না, আজকেই। নীলা, ভাইয়া আমি নীলাকে বলেছি এটা বলতে, আর আমি নীলা না হয় একসাথে ঘুমাই। কিন্তু মা, তোর যদি কোনো সমস্যা হয়? আম্মু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ঘুমাস। সবার সাথেই তানহা কথা বলতে লাগলো। তবে সব থেকে ভালো লাগছে তানহা আব্বু আম্মুকে আব্বু আম্মু বলেই ডাকছে, যেটা দেখে মনে অনেকটা শান্তি অনুভব করলাম। সবার সাথে কিছু সময় কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন, ডিয়ার বয়ফ্রেন্ড, এখন আমার জন্য আর আপুর জন্য খাবার অর্ডার দাও। ওই আমি তোর কোন কালের বয়ফ্রেন্ড শুনি? দেখো, আমাকে তুই করে বলবে না। আহা নীলা, বললে কি সমস্যা? আমাকেও তো তুই করে বলে। আপু তুমি ছোট, তাই বুঝবে না, আমাকে কথা বলতে দাও। নীলার কথা শুনে আমরা দুজন হাসবো না কান্না করব কিছুই বুঝলাম না। এতটুকু মেয়ে হয়ে একদম বুড়ির মতো কথা বলে। শুধু শুধু তো আর বুড়ি উপাধি দেয়নি তাকে। সে যাই হোক, ওদের কথা মতো খাবার অর্ডার করলাম। হ্যাঁ, আমরা নীলার কথা মতোই ঘুরতে বের হয়েছি। পিচ্ছি হলেও রাগ অভিমান অনেক। সারাটা দিন আমাকে পাগলের মতো ঘুরপাক করাচ্ছে। কিছু ভুল হলেই হয় কান্না বা তানহার ফোন নিয়ে আব্বু আম্মুকে কল করে বলবে আমি নাকি ওকে মেরেছি। কিছু সময় পর ওয়েটার খাবার দিয়ে গেল। 3 জন বসে খাচ্ছি, এমন সময় তানহা বলল, ভাইয়া দেখ তো, ওটা ম্যাডাম না? তো দেখ কেমন করুণ ভাবে জাকিয়ে আছে। বাদ দে এই ছলনাময়ীর কথা। তোকে হয়তো কিছু বলতে চায়। বলবে না। আর তুই এসব কি বলছিস? ভুলে গেলি ওর ডাইনির মতো রূপের কথা? না ভাইয়া, ম্যাডাম হয়তো তেমন না। তুই আর একটা কথা বললে সেদিন যে ম্যাডামকে দিয়েছিলাম তোকেও আজ সেটা দিব। কথা শুনে তানহা চুপ করে গেল। কি দিয়েছিলে ভাইয়া? মিষ্টি খাবে ডার্লিং? তাই? কি মিষ্টি? থাপ্পড় মিষ্টি খাবে? আরে কান্না করছিস কেন? তুমি পচা। তানহা আপু চলো আমরা বাসায় যাই, ভাইয়ার সাথে থাকবো না। বোন আমার, প্লিজ কান্না থামাও। ঠিক আছে, আমরা এখনই চলে যাব। ভাইয়া চলো এখন বাসায় যাই। ঠিক আছে চলো। নীলার কান্না দেখে বাসায় যেতে রাজি হলাম। তানহা নীলাকে দাঁড় করিয়ে বিল দিতে গেলাম, কিন্তু বিল দিয়ে এসেই অনেক অবাক হলাম। সুমাইয়া ওদের দুজনের সাথে হেসে হেসে কথা বলছে। ভাইয়া তুমিও তাহলে প্রেম করেছো? হঠাৎ তানহার এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না, কিন্তু নিজেকে স্বাভাবিক করে বললাম, কিসের প্রেম? থাক আর বলতে হবে না, ম্যাডাম আমাদের সব বলেছে। কি বলেছে? এই যে তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর ওই আপনার লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিকেই তো বলছি। কিসের ননদ? তোমার সাথে আমার বিয়ে হলে তো তোমার বোন আমার ননদ হবে, তাই না? বিয়ে? সেটাও আবার তোমাকে? হাস্যকর। দেখা যাবে। দেখতে পারবে। এখন বলো, অফিসে যাওনি কেন? আমার জন্য। মানে? নীলা প্লাস তানহা। আগামীকাল আসবে কি? না। কেন? কাল তানহাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে জবের কি হবে? ওর জব করতে হবে না? সেসবের জন্য এখনো রেগে আছো? আর আমি তানহার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ না। আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছাটাই পূরণ করার প্রচেষ্টা করবে। ও নীলা, তানহা চলো। চলো। সুমাইয়ার সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলাম। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারিনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা, অফিসের ঠিক উল্টো দিকে তানহার কলেজে, তাই ওকে এগিয়ে দেওয়ার সময় পাই না। তবে বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটের। সে যাই হোক, অফিসে বসে কাজ করছি, এমন সময় সুমাইয়া এলো। কি করছো? দেখছেন না কি করি? তুমি সব সময় এমন করো কেন? তো কেমন করব? বিরক্ত করবেন না প্লিজ, আপনি এখন যান। সুমাইয়া আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছি, এমন সময় সাইফ এলো। হিমেল ভাই, কি খবর? এই তো আপনার। ভালো ভাই, একটা হেল্প লাগবে। বলুন কি হেল্প লাগবে? আপনি আগে বলুন, রাজি হবেন? রাজি হওয়ার মতো কথা হলে অবশ্যই রাজি হব। ভাই, আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাইফ ভাই, আপনি ওকে ভালোবাসেন, তাই আমার মনে হয় এটা আপনার বলাই বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে বোঝাতেন। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাইফ চলে যাওয়ার পর আমিও এসে ডেস্কে বসলাম। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? বাসি। ও,
আসলে সাইব বলল সে তোমাকে ভালোবাসে, তাই জিজ্ঞাসা করলাম। কথাটা শেষ হতে না হতেই রিয়া আমার দিকে করুণভাবে তাকালো। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে আমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু সেদিকে কান না দিয়ে কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন লাঞ্চ টাইমে আমি আর রিয়া বসে আছি, কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, যার জন্য কিছু বলার সাহস খুঁজে পাচ্ছি না। তারপরে মনে একটু সাহস সঞ্চয় করে বললাম, তুমি কি রেগে আছো? হ্যাঁ, আর এখন তোর ঘাড় মটকাবো। মানে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তুই কি কিছু বুঝিস না? আমি আবার কি বুঝবো? দূর, ওকে দাঁড়া, আমি নিজেই বলছি। দাঁড়িয়ে গেলাম। দাঁড়ালে কেন? তুমি বললে তাই। চুপ, আমি কি সে দাঁড়ানোর কথা বলছি নাকি? তুই বস, আমি বলছি। 1 মিনিট নীরবতা পালন করে বলল, হিমেল, জানি না তুমি আমাকে তোমার কি ভাবো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই তোমাকে ভালো লাগতো। আর সেই দিন যে তানহাকে বাসায় নিয়ে গিয়ে নিজের বোনের অধিকার দিয়েছো, সেই দিন থেকেই তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে কিছু বলার আগেই উল্টো সাইফের কথা বলে আমাকে রাগিয়ে দিলে। প্লিজ হিমেল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রিয়ার কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যাকে ভালো বন্ধু ভাবতাম সেই নাকি আজ আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো কাউকে ভালোবাসি না। হ্যাঁ, একজনকে এখনো ভালোবাসি, তবে সেটা সুমাইয়া। সুমাইয়া ছাড়া কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না, হোক সেটা দূরে বা কাছে। কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কিন্তু কখনো তো আমাকে বলোনি। বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু তুমি আমার জীবনের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারো, কিন্তু সঙ্গী নয়। ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই। কি বলো? কাকে তুমি ভালোবাসো? আমাদের ম্যাডামকে। মানে? কিন্তু উনি তো। জানি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। কিছু মনে না করলে জানতে পারি তোমার আর ম্যাডামের রিলেশনের কথা? কেন নয়। যখন আমরা অনার্স 2য় বর্ষ পড়তাম তখনই সুমাইয়ার সাথে আমাদের পরিচয়। সব বড়লোক বাবার মেয়ের মতো সুমাইয়া ছিল না, ও ছিল একদম তাদের উল্টো। যেটা দেখে প্রথম আমি মুগ্ধ হই। সুমাইয়া আর আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, তাই পরিচয় হয় পড়াশোনার ফাঁকেই। একদিন ক্লাস শেষ করে সুমাইয়াকে বলি, সুমাইয়া, কিছু কথা বলার ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি। সরি হিমেল, এটা আমি পারবো না। তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার সাথে প্রেম করব। কিন্তু ততদিন হয়তো তুমি থাকবে না। তবে আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। আর কিছু না বলে সুমাইয়া চলে যায়। কিন্তু তখন ছিলাম নাছোড়বান্দা, আর এমনিতেই কলেজে থাকাকালীন ছিলাম 1 নাম্বার বাদর। এভাবে সুমাইয়ার সাথে টুকটাক কথা বলতাম। প্রতিদিন সুমাইয়াকে ভালোবাসি না বললে যেন আমার দিনটাই মাটি হয়ে যেত। প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে ভালোবাসি কথা বলতে হয়েছে, আর সুমাইয়া একইভাবে একটা উত্তর দিয়েছে, আগে নিজের পায়ে দাঁড়াও। অনেক সময় সুমাইয়ার প্রতি রাগ হতো, কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন হঠাৎ করে বন্ধুদের না বলে আব্বু আম্মুর সাথে মামা বাসায় চলে যাই। প্রায় 1 সপ্তাহ পরে যখন কলেজে আসি তখনই আমার উপর দিয়ে সিডর বয়ে যায়। তুই আমাকে কিছু না বলে চলে গেলি? মামা বাসায়। আমাকে বলিস নাই কেন? কি বলতাম? জানিস আমি কত কষ্ট পেয়েছি? চুপ শালি, এত সময় ধরে মারছিস, আমার মনে হয় কষ্ট হচ্ছে না? ওকে, এসব বাদ, এখন চল। কোথায় যাব? প্রেম করতে। কার সাথে? আমার সাথে। কোনো সমস্যা? আরে না বাবু। তারপর সুমাইয়াকে কোলে তুলে নিয়ে পুকুর পাড়ে চলে আসি। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসা। প্রায় 1 বছর কেটে যায়, দুজনেই অনেক হ্যাপি ছিলাম। কিন্তু হঠাৎ করে আমি সুমাইয়ার সাথে ব্রেকআপ করি, সেটাও কোনো কারণ ছাড়া। সুমাইয়া অনেক কান্না করছিল, কিন্তু সেদিন আর সুমাইয়ার দিকে দেখেছিলাম না। আমার নিজেরও অনেক কান্না পেয়েছে, কিন্তু করতে পারিনি। কিভাবে করব? আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে। ফাইনাল ইয়ারের এক্সাম দেওয়ার পর থেকে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর রিয়া চোখ মুছে চলে যেতে লাগলো। রিয়া, আমি সরি। কোনো ব্যাপার না। আর সাইফের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়ে রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন। যাচ্ছি। ম্যাডাম আসবো? আসো। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকো। কিন্তু আমার কাজ? আমার সাথে এখানে বসে করবে। ওখানে করলে সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? ওই যে রিয়ার সাথে সব সময় কথা বলো, সেটা ওর সাথে কথা বলা যাবে না। আর আজও কান্না করছিল কেন? জানি না। তুই বলবি? বলছি, আগে ছাড়ুন।
বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেটা আমি রিজেক্ট করে দেই এবং আপনার আর আমার অতীতের কথা বলি, যা শুনে কান্না করেছে। ভালো করেছো, তুমি তো আমার লক্ষ্মী বাবু। দেখুন, আমি আপনাকে আর ভালোবাসি না। দেখা যাবে, এখন কাজ করো বসে। আর কোনো কথা না বলে ম্যাডামের রুমে বসেই কাজ করতে লাগলাম। ম্যাডাম আসবো? ম্যাডামের রুমে বসে কাজ করছি, এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে তাকালাম। আসুন। আসলে ম্যাডাম, হিমেলের সাথে কিছু কথা ছিল। তো বলুন। ম্যাডাম, অনেকটা পার্সোনাল। ঠিক আছে, চলো। ওই চুপ, দেখেন, রিয়া যা বলার আমাকে সামনেই বলুন। বাইরে আরেকজন আছে। কে? সাইফ। সাইফ সাহেব বাইরে কি করছেন? আসলে ম্যাডাম, হিমেল আমার আর সাইফের রিলেশনশিপের অনেক হেল্প করেছে, এই জন্যই কিছু কথা বলতে চাইছি আমরা দুইজন। ও, এই কথা? ঠিক আছে, চলুন, আমিও যাব। আপনি যাবেন মানে? আমি যাব। তাহলে আমি যাব না। কেন যাবে না? যাব না, ব্যাস। ওই, তুই যাবি না, তোর ঘাট যাবে। এক প্রকার জোর করেই সোমাইয়া ওদের সাথে কথা বলার জন্য নিয়ে গেল। চারজন বসার পর, হিমেল, তোমাকে ধন্যবাদ। কিসের জন্য? এই যে আমাদের রিলেশনশিপে হেল্প করে। তবে হিমেল ভাই নিজের জন্য কিন্তু কাজটা করেছে। কিসের কাজ? আপনাকে এখনো হিমেল ভাই ভালোবাসে। ওই চুপ করুন, কি সব বলছেন? ওই চুপ করবেন না, বলুন আপনি। সুমাইয়া, ভাই এখনো আপনাকে অনেক অনেক ভালোবাসে। তাই বুঝি? কিন্তু ম্যাডাম, আপনি জানেন না। জানি তো, এই জন্য তো নিজের কেবিনে বসিয়ে কাজ করায়। তোমরা কি চুপ করবে? আর ওই শালা তোরে এসব বলতে বলছে কে? যেটা সত্যি সেটাই বলছি ভাই। রাগ তোর সত্যি? আহা বাবু, রাগ করছো কেন? আবার বাবু? তাহলে কি বলবো বাবু? চুপ শালি, থাক তোরা, আমি বাসায় গেলাম। আরে রাগ করছো কেন? তাহলে কি করব? ঠিক আছে, এখন এসব বাদ দাও। ম্যাডাম আর হিমেল বলো কি খাবে? সোমাইয়া আর হিমেল কি খাবে? বিষ খাবো, এখানে কি পাওয়া যাবে? এত কথা বলিস কেন? আর আমি যা অর্ডার করেছি সেটাই দুজনে খাবো, আপনারা অর্ডার করতে পারেন। ঠিক আছে। তারপর রিয়া খাবার অর্ডার দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছি, কারণ আমি চাই না আরো একটা থাপ্পড় খেতে। এমনিতে শাকচুন্নির যে রাগ। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, সেদিন রিয়াকে আমার আর সোমাইয়ার কথা বলার পর থেকেই রিয়া সাইফের সাথে কথা বলতো। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম তারা দুজন এখন একে অন্যকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিলাম না। তবে আজ নিশ্চিত হলাম। এক সপ্তাহের ব্যবধানে দুজন দুজনকে ভালোবেসে ফেললো। আর আমি সেটা তো সেদিন থেকে কুয়ার মধ্যে পড়ে আছি, যেদিন থেকে সোমাইয়া তার কেবিনের ভিতরে আমার ডেস্ক করে দিছে। সব সময় জ্বালাতন, সে যাই হোক। লাঞ্চ শেষ করে অফিসে এলাম, কাজ করছি এমন সময় সোমাইয়া চেয়ারটা তার দিকে ঘুরিয়ে নিল। কি হলো আবার? সোমাইয়া কোনো কিছু না বলে আমার কোলে এসে বসলো। কি করছো? যেটা করছি সেটা করতে দাও। নিশ্চুপ, কারণ মুখ ধরে রাখছে। বাবু, তুমি এমন কেন? রাখ তোর বাবু। দেখ, এই রোমান্টিক সময় যদি তুই এইসব বলিস, তোর খবর আছে কিন্তু। আমি এত রোমান্টিক না যে তোর সাথে রোমান্স করব এখন। সোমাইয়া কিছু না বলে আমার নাদান ঠোঁট জোড়াকে নিজের মনে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে লাগলাম। কেমন লাগলো বাবু? একদম জঘন্য। তাহলে আবার দেই? তার আর দরকার নাই। আমার কোল থেকে উঠে ডেস্কের উপরে বসে দুপা চেয়ারের দুই পাশে দিয়ে আমাকে দোলাতে দোলাতে বলল, কেন? যদি আমার পেট খারাপ হয়। পাগল, কিস করলে পেট খারাপ হয় তোমাকে কে বলেছে? ফেসবুকে দেখেছিলাম, গার্লফ্রেন্ডকে কিস করে পেট খারাপ বয়ফ্রেন্ডের। মজা নাও। আরে না, সত্যি দেখেছিলাম। আচ্ছা, এসব বাদ। এখন বলো, তুমি আমাকে মিথ্যা বলতে কেন? কি মিথ্যা বলতাম? এই যে তুমি আমাকে ভালোবাসো না। সত্যি ভালোবাসি না। দেখা যাবে বিয়ের পর। কাদের বিয়ে? তোমার আর আমার। হবে না বিয়ে। বাজি? আমি বাজি। বাট কি বাজি? তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সাধ্য মতো কিছু কাজ করতে দিব, সেগুলো তোমার হাড়ে হাড়ে পালন করতে হবে। ওকে, আর যদি বিয়ে না হয়? তাহলে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। সোমাইয়া কথা শুনে বুকের ভিতর নিজের অজান্তেই ছ্যাদ করে উঠল। হয়তো আমি ওকে হারাতে চাই না,
কিন্তু সুমাইয়া ওর পরিবার রেখে আমাদের পরিবারে কিভাবে থাকবে? সুমাইয়া হলো বাবা মায়ের একমাত্র সন্তান। এটা ছাড়াও ওর বাবার অনেক টাকা। ইচ্ছে করলে ওর বাবা একটা ভালো কোনো পরিবারে তার মেয়ের বিয়ে দিতে পারেন। কিন্তু সুমাইয়ার কথা শুনে এতটা অস্বস্তি লাগছে কেন? আমার এমন চেহারা দেখে সুমাইয়া হেসে বলল, আরে ভয় পেও না, তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রয়োজন হলে তোমাকে জোর করে বিয়ে করব। দেখা যাক। সুমাইয়া তখন কিছু না বলে উঠে আমার কপালে চুমু খেয়ে বলল, কাজ করো এখন। তারপর কাজে মন দিলাম। অফিস শেষ করে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো মতে রিক্সার কোনো খোঁজ নাই। হেঁটে যাব বলে পা বাড়ালাম, এমন সময় সুমাইয়া গাড়ি দিয়ে পথ আটকালো। বাবু ওঠো। ওই চুপ, সবসময় মজা ভালো লাগে না। মজা কেন করব? আর ওঠো। না থাক, আমি হেঁটেই যাব। এই উঠবি তুই? না। শালা, তুই উঠবি না মানে তোর বাপ উঠবে। তাহলে আব্বুকে গিয়ে বলো। এটা কথার কথা, এখন তুই উঠ। কলার ধরে গাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি আমাকে নির্যাতন করছো কেন? কি বললে? এটা নির্যাতন? তো নয়তো কি? আর তুমি যে আমার সাথে ব্রেকআপ করছিলা, সেটা আমাকে টর্চার করা হয়নি? এসব বাদ দিয়ে চুপচাপ বসে থাকো। আমার ননদের কি খবর? ভালো। কলেজ যায় রেগুলার? যাই। আর বুড়ির কি খবর? 2 দিন আগে বাসায় চলে গেছে। কে নিতে এসেছিল? মামা আর মামি। ও। কথা বলতে বলতে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, এমন সময় রুমে তানহা এলো। কিছু বলবি? হ্যাঁ বল। ভাইয়া, আজ যখন কলেজে যাচ্ছিলাম তখন সুমাইয়া ম্যাডামের সাথে দেখা হয়েছিল। কি হয়েছে? এটা আমাকে দিয়েছে। এটা তো অনেক দাম, আর তুই এটা নিতে গেলি কেন? আমি নিতে চাইনি, ম্যাডাম আমাকে অনেক জোর করে দিয়েছে। তোর পছন্দ হয় এটা? অনেক। ঠিক আছে, তাহলে এটা রেখে দে। তবে আমি একটা ছবি তুলে নিই। কেন? এমনি। ওকে, এখন তুই যা। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর রাহুলকে কল দিলাম, কারণ ওর বাবার জুয়েলার্সের দোকান আছে। হ্যাঁ দোস্ত বল। তোকে আমি একটা ছবি দিছি, সেটা দেখ, আর আমাকে বলে এরকম কানের দুল আরো আছে নাকি। খারা, আমি দেখছি। দোস্ত আছে। একটা আমার লাগবে। এটার 1 জোড়াই আছে। কেন? আরে বেটা, 2 জোড়া ছিল, কাল রাতে 1 জোড়া বিক্রি হয়ে গেছে। ও। ওকে, কাল আসিস। ঠিক আছে ভাই। রাহুলের সাথে কথা বলে কেটে দিলাম। সেদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে অফিসে যাওয়ার পথে রাহুলের জুয়েলারির দোকান থেকে কালকের ওই কানের দুলটা নিয়ে গেলাম। অফিসে আজ তাড়াতাড়ি যাওয়ার জন্য আগে থেকেই রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ কারো আগমন লক্ষ্য করতে দেখলাম ম্যাডাম এসেছে। আরে জানু, এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন ম্যাম। তোমাকেই তো দেখছি। ধুর, বাবুটা রাগ করেছে বুঝি? ছাড়ো। কি হলো? কিছু না। আর প্লিজ, তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে কিসের দয়া? এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যার জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো। সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমি রাখো। দয়া করে আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চুপ। আর ধুর, আমি নিলাম ঠিক আছে, কিন্তু বাসর রাতে এটাই তোর হাত থেকে পড়বো, মনে থাকে জানো। বিয়ে হলে তো দেখা যাবে। আর শোনো, আমি আজ অফিসে থাকতে পারবো না। তো আমি কি করব? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দিবে। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাই তাহলে। জি। সুমাইয়া চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলাম। হঠাৎ সুমাইয়ার ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আসার সাথে সাথে চলে যেতে হবে? আর এতই যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সবকিছু মাথার উপর দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিলাম। সারাটা দিন কাজ করতে অনেকটা বোরিং লাগছে, কারণ প্রতিদিন সুমাইয়ার সাথে বকবক করতে করতে দিনটা পার হয়ে যায়। কিন্তু আজ সে নেই। আগে বাইরে কাজ করতাম, তখন কারোর সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথে কথা বলতে পারছি না। কোনো রকম দিনটা পার করে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলাম। অনেকদিন ছাদে আসি না, তবে এখন কেন জানি না সিগারেট অনেক ভালো লাগে। আগে 2 চোখেই দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে। প্রতিদিন কমপক্ষে 2টা খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক,
সিগারেটটা ধরিয়ে খেতে লাগলাম আর ছাদে হাঁটতে লাগলাম। কিছু সময় ছাদে থাকার পর রুমে চলে এলাম। একটু পর তানহা ডেকে গেল, আম্মু আব্বু নাকি ডাকছে। তাই আর দেরি না করে আব্বু আম্মুর কাছে গেলাম। আমাকে ডেকেছো? বলো। আগামী সোমবার তোমার বিয়ে। আব্বুর কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আব্বু, এটা স্বপ্ন নয় তো? চুপ হারামজাদা, তোর সাথে কি তোর আব্বু মজা করছে? সেটা আমি কি করে বলবো? মজাও তো করতে পারে। হিমেল, আমি সিরিয়াস। কিন্তু আব্বু, পাত্রী তোমরা কই পেলে? পাত্রী পাইনি, পাত্রী নিজে এসেই আব্বু আম্মুর কাছে ধরা দিয়েছে। কি? কে এসে? তোর অফিসের বস। কি বলছো এসব? ঠিকই বলছি, আমরা সবাই রাজি। এখন তুমি কি বলো? আব্বু, এটা ঠিক হবে না। কেন হবে না? কারণ ওরা অনেক বড় লোক আর ওর বাবার সম্পত্তির গরমে থাকবে। আমার কি কম আছে? আর মেয়েটা খারাপ না। তানহা সব বলেছে তোর আর ওই মেয়েটার কথা। তানহা? ওকে ভয় দেখিয়ে লাভ নাই, তোর আব্বু যেটা বলছে সেটাই ফাইনাল। কিন্তু? কোনো কিন্তু নাই, সোমবার তোমার বিয়ে মানে বিয়ে। দূর, ভাল লাগে না। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। দূর, আমাকে কোনো কিছু না বলে বিয়ে ঠিক করে ফেলার কোনো মানে হয়? আর এসব বিয়েটি কিভাবে ঠিক হলো? তানহাকে জিজ্ঞেস করি, দেখেও জানে কি না। তানহা, বলো। তুই বাইরে দাঁড়িয়ে কেন? আমি জানি এখন যদি আমি রুমে যাই তাহলে তুই মারবি বা বকা দিবি। আরে না, কিছু বলবো না। প্রমিস? আয়। বল। আমার বিয়ে ঠিক করতে কে এসেছিল? ম্যাডামের বাবা। তুই কি বাসায় ছিলি? আর কখন এসেছিল? বিকেল 3টার সময়। আর ভাইয়া, তুই বিশ্বাস করবি না, ম্যাডামের বাবা অনেক ভালো। প্রথমে আব্বু রাজি ছিল না, কিন্তু যখন বলল সুমাইয়ার কোনো মা নেই, তখন আম্মুর মন গলে পানি হয়ে যায়। আর আম্মু আব্বুকে কিছু একটা বলে, যার জন্য আব্বু রাজি হয়ে যায়। ঠিক আছে। আর তোর কলেজ কেমন চলছে? অনেক ভালো। কিছু বন্ধু হয়েছে? 3 জন, প্রিয়া, কেয়া, তিশা আর নুসরাত। ছেলে বন্ধুরাই? না, আর প্লিজ কারণ জানতে চাস না। ঠিক আছে, এখন তুই চা। তানহা আর কিছু না বলে চলে গেল। রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হচ্ছে। সুমাইয়ার পরিবার যেমন বড়লোক, আমরা সেরকম নই, কিন্তু তারপরেও তার বাবা রাজি হয়ে গেল। হয়তো মেয়ের সুখের কথা ভেবেই রাজি হয়েছে। কিন্তু সুমাইয়ার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, তাহলে তো আমার জীবন একদম তেজপাতা করে ছাড়বে। তার উপর বাজি তো আছেই, যা হবে দেখা যাবে। এসব ভেবে আর লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন। কি রে ভাইয়া, আজ অফিসে যাবি না? যাব। তাহলে ঘুম থেকে ওঠ, আজ আমিও তোর সাথে অফিসে যাব। তুই কেন যাবি? ম্যাডাম যেতে বলেছে। কেন? সেটা জানার জন্যই তো যাব। ঠিক আছে। তাড়াতাড়ি ওঠ। আর শোয়না থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে নাস্তা করে অফিসের জন্য বের হলাম। সাথে তানহা। দুজন একটা রিক্সা করে অফিসে চলে এলাম। আরে তানহা, কেমন আছো? এই তো আপু ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে আস? ম্যাডাম দেখেছেন। ও, তাহলে যাও। কথা বলা শেষ করে তানহাকে সাথে করে কেবিনে ঢুকলাম। আমাদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। ওপর দিকে সুমাইয়া আর তানহা সোফার উপরে বসলো। তানহা, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? যদি রেগে থাকো তাহলে তুমি বলো, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি, কি করছেন ম্যাডাম? আর সেসব অনেক আগেই ভুলে গেছি। মিথ্যা বলছো তুমি, এখনো আমাকে ক্ষমা করতে পারোনি। আরে বলছি তো ম্যাডাম, ক্ষমা করে দিয়েছি। তাহলে ম্যাডাম বলছো কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি বলবে। ওই কিসের ভাবি? এখনো বিয়ে হয়নি। তানহা, একদম ভাবি বলবি না। ভাইয়া তুই চুপ কর, ভাবির সাথে আমাকে কথা বলতে দে। আর কিছু বললাম না। আর এই নাও দুল। কিসের দুল? যেটা তোমাকে দিয়েছিলাম কিন্তু তোমার ভাইয়া আমাকে ফেরত দিয়ে দেয় সেটা। মানে তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা তো বাসায়। তাহলে এটা তো একদম ওই দুলটার মতো, কিন্তু তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা আলমারিতে রেখে দিয়েছি। তাহলে হিমেল যে এটা আমাকে ফেরত দিল? ভাইয়া এসব কি? যেটা দেখছিস সেটা। মানে? তোকে যে দুল সুমাইয়া দিয়েছিল সেরকম অন্য একটা দুল তাকে ফেরত দিয়েছি। তুই আমার বোন, তোকে কেউ দয়া দেখিয়ে কিছু দিবে সেটা আমি মানতে পারবো না, তাই তাকে সেরকম অন্য একটা দুল কিনে ফেরত দিয়েছি। একদম চুপ। আমি আমার ননদকে দিতেই পারি, এতে দয়ার কি আছে? বিয়ের আগে আমি কিছু নিতে দিব না। ভাবি আর কিছু বলবে না, এটার জন্যই ডেকেছিলাম। ও, তাহলে আমি যাই। হুম। ভাইয়া গেলাম। সাবধানে যাস।
আর গিয়ে আমায় একটা কল করিস। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর আবার কাজে মন দিলাম। কিছু সময় পর পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না এটা সুমাইয়া ছাড়া কেউ না। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে দুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দুলটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছিলে। কোনো কারণ না পেয়ে এইভাবে আমাকে দিলে, তাই না? জি না। আমি জানি। জানো ভালো। এখন ছাড়ো, কাজ করব। না, ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? এমনি। একটা দাও না প্লিজ। ওকে দাঁড়াও। দাও। মুখটা সুমাইয়ার মুখের কাছে দিতেই সুমাইয়া ওর চোখ বন্ধ করে ফেললো। আজ কেন জানি নিজেকে সুমাইয়ার দিকে আকর্ষণ করছে। টানা টানা চোখ যা দেখে যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যাবে। সুমাইয়ার চোখ বন্ধ করাই আমিও ওর ঠোঁটের দিকে তাকালাম। দেখলাম ঠোঁটটা কাঁপতে শুরু করে দিছে। সুমাইয়াকে কিস করবে এমন সময় বললাম, সুমাইয়া আমার না খুব জোরে চেপেছে। কথা বলার পরপরই চোখ খুলে আমার দিকে রাগি মুটে তাকালো। মনে হচ্ছে আমাকে এখন ইচ্ছা মতো পিটাবে। মানে হিসু, 1 নাম্বার যাকে বলে। কিস করার সময় এটা পাওয়ার ছিল নাকি তুই এমনি বলছিস? ছি, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? জানা আছে তো সত্য কথা। তাহলে আমি যাই। যাই মানে? কোথায় যাবি? ওই যে হিসু করতে। তোর সাথে আমিও যাব। কি, তুমি যাবে কেন? দেখবো তাই। ছি, তোমার লজ্জা লাগবে না? চুপ কর হারামি। আমি কি তোর মতো লুচু নাকি? দেখবো তুই করবি নাকি আমাকে মিথ্যা বললি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্টে একটা মিথ্যা কাহিনী বললাম, সেটারও ফেলুদা বানিয়ে দিল। কি হলো? কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ে? আমার আর আমার। আমার আর আমার মানে কি? সরি, আমার আর তোমার। তাই বুঝি? কি ভাবছো বাবু? সময় হলেই বলবো। ঠিক আছে। এখন যাই। যাও। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে চলে গেলাম। লম্বা একটা নিঃশ্বাস ফেলিয়ে সিগারেট ধরালাম। শালার যতই বলি সিগারেট আর খাবো না, ততই নিজেকে নিকোটিনের ধোঁয়ায় আবদ্ধ করে ফেলি। সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলাম। চেয়ারে বসতে বসতে সুমাইয়া প্রশ্ন করলো, এত সময় লাগে? এদিকে আসো। কেন? একটা মিটিং আছে, সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। অন্য কাউকে নাও। না, তুমি মানে তুমি। ঠিক আছে। আর মিটিং কবে? আগামীকাল লাঞ্চের পর, তবে তারা সকালেই আসবে। ঠিক আছে, দাও। এখানে সব আছে, সমস্যা হলে আমার থেকে জেনে নিবে। আর যদি ভুল হয় তাহলে আমার বোনের মতো আমাকে বকা দিবে? না, তোমাকে থাপ্পড় দিব। এক কথা শুধু বারবার বলে। মনে হচ্ছে রেগে গেছে, তাই আর কিছু বললাম না। সারাদিন আমাকে রাগাই, কই আমি তো কিছু বলি না। আর এইটুকুতেই রেগে গেল। ওকে আমিও আর ডিস্টার্ব করব না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে কাজে মন দিলাম। অনেক সময় কাজ করার পর বাইরে যেতে দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে, তাই আমিও কেবিনে চলে আসলাম। দেখলাম সুমাইয়া টিফিন বের করছে। ওকে টিফিন বের করা দেখে আবার বাইরে চলে এলাম। অবশ্য সুমাইয়া 2-1 বার ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভাব করে বাইরে চলে আসি। লাঞ্চ টাইম, যার জন্য কোনো কাজ নেই, তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম। লাঞ্চ টাইমটুকু পার করতে করতেই 5টা সিগারেট শেষ। ভাবছি আরও একটা ধরাবো, কিন্তু মোবাইলে সময় দেখার পর আর খেলাম না। তারপর আবার অফিসে চলে এলাম। প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে। আমিও কেবিনে ঢুকলাম। কোথায় গিয়েছিলা? বাইরে। কেন? লাঞ্চ করতে। আমি ডাকলাম শুনলে না কেন? শুনতে পাইনি। ঠিক আছে, আসো, এখন খাবো। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জানি তুমি মিথ্যা বলছো। সত্যি বলছি। না, মিথ্যা। কুত্তা, তোর শরীরে কিসের গন্ধ এটা? মানে কিসের গন্ধ? তুই সিগারেট খাস? আরে না, আমি এসব খাই না। তাহলে আমি কি ভুল গন্ধ পাচ্ছি? সেটা আমি কি করে বলবো? কুত্তা, বানর, ইঁদুর, তুই বাইরে এটা খাওয়ার জন্যই গিয়েছিলি। আমি কি বুঝি না মনে করছিস? বাথরুমে চল। কেন? ফ্রেশ হবি। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কেবিনে ঢুকে কাজ করব, কিন্তু সুমাইয়া বাধা দিল। কি হলো আবার? খাবার খাবো, তারপর কাজ। তো তুমি খাও, আমি খেয়েছি। ওই, তুই সিগারেট খোর। আমি ভালো করে জানি তুই কিছু খাস নাই, তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। এক প্রকার সুমাইয়ার জোরাজুরিতে লাঞ্চ করলাম। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে এলাম। তবে বাসায় এসে অনেক অবাক হলাম, কারণ মামা মামি আর নীলা বাসায়। হালকা কিছু কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় তানহা আর নীলা এলো। এই যে বুড়ি, তোমরা কখন আসলে? দুপুরে। কেন এসেছো? সেটা জানি না। তানহা কেন এসেছে রে? তোর বিয়ের জন্য। ও,
বসে ওদের সাথে তখন আড্ডা দিতে লাগলাম। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন মিটিং থাকার জন্য আজ একটু তাড়াতাড়ি অফিসে গেলাম। কিছু সময় কাজ করার পর ক্লায়েন্টের সাথে আলাদাভাবে দেখা করার জন্য গেলাম। গিয়ে তো আমি পুরাই অবাক, কারণ সেখানে জয়ের খালাতো ভাই সাব্বির আমাদের ব্যাচের ছিল, কিন্তু কলেজ ছিল ভিন্ন। মনে মনে ভাবলাম সাব্বিরকে দিয়ে কিছু করা যায় নাকি, যেই ভাবা সেই কাজ। মাথার ভিতরে একটা শয়তানি প্ল্যান কষলাম। ওই শালা, তোকে ডাকছি শুনতে পাসনি? খেয়াল করিনি। তুই এখানে কেন? এই অফিসে কাজ করি। আর তুই? তোদের অফিসের সাথে একটা মিটিং আছে, যার জন্য আমাকে সিলেক্ট করছে, তাই এখানে আসা। এসে তোর সাথে দেখা হয়ে গেল। তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আয় ওদিকে বসে তোকে সব বলছি। তারপর একপাশে গিয়ে সাব্বিরকে সব বুঝিয়ে বললাম ওকে কি কি করতে হবে। কিন্তু হিমেল, তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে। এখন যদি এসব করি আর সেটা যদি আমার বাসায় জেনে যায়, তাহলে আমার বউ আমাকে কি করবে একটু ভেবে দেখছিস? আরে বেটা, কিছু হবে না। আর যদি হয়? দূর, আমি বলছি না কিছু হবে না। হলে শালা তোর খবর আছে। সাব্বিরের সাথে আরো কিছু কথা বলে কেবিনে চলে এলাম। কিছু সময় কাজ করার পর লাঞ্চ করে মিটিং রুমে আমি আর সোমাইয়া গেলাম। সবাই আগে থেকেই রুমে ছিল। দেখলাম সাব্বির নিজেও আছে। সবার উপস্থিতিতে শুরু করলো মিটিং। প্রায় 1 ঘন্টা পর শেষ হলো। নিজেও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কেবিনে আমি আর সোমাইয়া বসে আছি। এমন সময় সাব্বির এলো। যাক, শালার তাহলে সাহস আছে। আসবো? আসুন, প্লিজ সিট। থ্যাঙ্কস। আপনাকে কিছু কথা বলার ছিল। জি বলুন। আসলে আমার আপনাকে ভালো লাগছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। সরি, আমার অলরেডি বিয়ে ঠিক হয়েই আছে। কিন্তু আপনি চাইলে তো বিয়েটা বন্ধ করতে পারেন। আপনাকে আমি বিয়ে করব না, আপনি যেতে পারেন। যদি একটু ভেবে দেখেন তাহলে। তার বাচ্চা, তোকে বলছি না আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে বারবার এত কথা বলছিস কেন? সাব্বির থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সোমাইয়া ইচ্ছে মতো বকা দিতে লাগলো। অবস্থা বেগতিক, তাই ওদের কাছে গেলাম। ভাই, আমি সরি রে। শালা, রাখ তোর সরি। কত জোরে থাপ্পড় মারছে? আরে আমি জানি না কি এমনটা হবে। কি হবে? কিছু না। চুপ শালা। আমাকে মায়ের খাওয়াইয়ে ভেবেছিস তুই বেঁচে যাবি? কখনো না। শোনেন ভাবি, হিমেল আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে আপনার সাথে এমন এমন কথা বলতে বলে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমার বাসায় বউ আছে, কিন্তু ওর জোরাজুরিতে রাজি হই, যার ফলস্বরূপ থাপ্পড় পেলাম। তার মানে আপনি সব হিমেলের কথা মতো করেছেন? জি। আমি আসলে সরি, ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। আর আপনি এখন যান, আমি ওকে দেখাচ্ছি এটা করার জন্য কি শাস্তি পাবে। সোমাইয়ার কথা শুনে সাব্বির চলে গেল। মনে হচ্ছে আমার উপর দিয়ে এখন ভূমিকম্প যাবে। কেন এমন করছিলা? সাব্বির তো বলল পরীক্ষা করার জন্য। আমাকে তোর বিশ্বাস হয় না? হয়তো। তাহলে পরীক্ষা করার কি আছে? এমনি মজা করছিলাম। হাত সরা। না। সরা বলছি। না, সরাবো না। সোমাইয়া আর কিছু না বলে আমার মাথার চুল ধরে আর আমার 2 জোড়া ঠোঁটকে নিজের আয়ত্তে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কথায় কথায় শুধু একটা নিষ্পাপ ছেলেটার উপর অত্যাচার চালাই। কেমন দিলাম? জঘন্য। তাহলে আরেকটা দেই? না না, লাগবে না। তাহলে বলো কিসটা কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো। গুড বয়। যাও এখন কাজ করো। তারপর আবার কাজে মন দিলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। আব্বু কিপটে হলে কি হবে, শখ আছে অনেক। যদিও বিয়ে করতে প্রথমে রাজি ছিলাম না, কিন্তু এখন রাজি, কারণ এই শীতের রাতে একটা তুমি দরকার। তাছাড়া আব্বু আম্মুর কথা ফেলতে পারতাম না। সে যাই হোক, বাসায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। দুপুরবেলা সবাই মিলে আমাকে গোসল করিয়ে দিলা। তারপর রেডি হয়ে সুমাইয়াদের বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে হলো সব সমস্যা। পাত্রীপক্ষকে নাকি গেট সাজানোর জন্য মোটা কিছু টাকা দিতে হবে, তাই আমাকে ভিতরে ঢুকতে ইচ্ছা করছে না। মেজাজ পুরোই গরম। এটা যদি বিয়ে বাসা ছাড়া অন্য কোথাও হতো তাহলে সব কিছু ছেড়ে ছুড়ে বাসায় চলে যেতাম, কিন্তু এসেছি বিয়ে করতে। বউটারে সাথে না নিয়ে গেলে কেমন হয়? আপনাদের কত টাকা লাগবে? মাত্র 15,000। 15,000? সেটাও আবার মাত্র? তাড়াতাড়ি বের করে। আমরা তো এত টাকা আনিনি। তাহলে 10,000 দিন। আর একটু কম রাখা যায় না? জি না, টাকা বের করেন। অনেকক্ষণ মেয়েদের পাম দেওয়ার পর 7,000-এ রাজি হয়ে যায়। সব নিয়মনীতি মেনে বিয়েটা সম্পন্ন হয়। সোমাইয়াকে সাথে করে বাসায় চলে এলাম। সবাই এখন নতুন বউ দেখতে ব্যস্ত। এই ফাঁকে বন্ধুরা সবাই মিলে ছাদে চলে এলাম। অনেকক্ষণ ধরে মনের মধ্যে খচখচ করছিল, তাই সিগারেট ধরালাম।
দোষ, বিড়ালটা একটু সাবধানে মারিস। দূর শালা, আগে বল বইয়ের থাপ্পড়ের হাত থেকে কিভাবে বাঁচা যায়? থাপ্পড় মানে? তোরা বুঝবি না। সিগারেট শেষ করে রুমে চলে এলাম। বাসর ঘরে রুমে এসে দেখি বউ আমার খাটের উপর লম্বা ঘোমটা টেনে বসে আছে। ভাবলাম এই সময় বউটাকে রাগালে কেমন হয়। দরজা আটকে দিলাম এক চিৎকার, আম্মু চোর! এত জোরে চিৎকার শুনে সুমাইয়া কেঁপে উঠল। ঘোমটা সরিয়ে আমার কাছে এসে বলল, কোথায় চোর? আপনি নিজেই তো চোর। কুত্তা হারামি! কি ব্যাপার, গালি দিচ্ছেন কেন? আমি তোর বউ, তোকে গালি দিব মাইর দিব, কোনো সমস্যা? বউ হলে না হয় এসব করতেন, কিন্তু আপনি তো আমার বউ না। মানে তাহলে তোর বউ কে? সুমাইয়া। আমি কে? সেটা আমি কি করে বলবো? আচ্ছা এদিকে আয় তো। কেন? তোমার মাথায় কি সমস্যা হয়েছে? এমন আজে বাজে কথা বলছো কেন? যা সত্যি সেটাই তো বলছি। ঠিক আছে, তুমি এদিকে আসো। না, যাবো না। আমাকে দেখতে দাও কি হয়েছে। ঠিক আছে, দেখো। থাপ্পড় হজম করে গালে হাত দিয়ে করুণভাবে বউয়ের দিকে তাকিয়ে রইলাম। পৃথিবীতে মনে হচ্ছে আমি প্রথম ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেলাম। তুই সিগারেট খাস? সুমাইয়ার এমন কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলবো বুঝতে পারছি না। জানি সত্যি বললেও মার খাবো, মিথ্যা বললে খাবো। কি বলবো না বুঝে তোতলাতে শুরু করলাম। তুই কি তোতলা? না। তাহলে প্রশ্নের উত্তর দে। যাই বলি সেটাতেই তো মারবে। সত্যি কথা বললে মারবো না। অফিসে জয়েন করার আগে থেকে খাওয়া শুরু করছি। কেন এসব খাও? তুমি কান্না করছো কেন? এমনি। ঠিক আছে, যাও ঘুমাও। এবার কিন্তু আমিও কান্না করব। তুমি কি এসব ছেড়ে দিতে পারবে না? তুমি কান্না থামিয়ে একটা হাসি দিলেই পারবো। কথাটি শোনার পর সোমাইয়া ফিক করে হেসে দিল। এখন সোমাইয়াকে ভালো লাগছে। কিছু মানুষের কান্না কেন জানি সহ্য হয় না, আর সোমাইয়ার কান্না সেটা কখনো হবেও না। যখন ওর সাথে ব্রেকআপ করি তখন ও অনেক কান্না করছিল, যেটা আমার একদম সহ্য হচ্ছিল না। সেদিন থেকে 1 সপ্তাহ কলেজ গেছিলাম না, গেলেই হয়তো ওর কান্না দেখতাম। কি হলো, কি ভাবছো? ভাবছি বাসর করব কিভাবে। জি না সোনা, আমার সাথে যে বাজি ধরছিলা সেগুলো আগে পূরণ করো, তারপর বাসর। কি? কি নয়, জি। থাকবো না আমি এই বাসায়। ঠিক আছে, চলে যাও। আমি যাব কেন? এটা আমার বাপের বাড়ি, তুমি যাও। আইসে বাড়ি দেখাইতে, কথা না বললে ফ্লোরে ঘুমাও। আমার কিন্তু ঠান্ডা লাগবে। তাহলে ঘুমাতে লাগবে না, খাটেই আসো। ধন্যবাদ বউ, তুমি আমার অনেক অনেক ভালো আর কিউট বউ। থাক, আর পাম দেওয়া লাগবে না। না সত্যি। আচ্ছা বউ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। সুমাইয়া কিছু কথা না বলে আমার পেটের উপর বসলো। এখানে বসলে কেন? তুই আমারে বউ বউ করছিস কেন? কেন বউ? চুপ, আমার কি নাম নেই? আছে, বাট এটা ভালোবেসে বলছি। রাখ তোর ভালোবাসা। ঠিক আছে। লাইট বন্ধ করো। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। আজ লাগবে না। কেন? এত কেন কেন করছিস কেন? যেটা বলছি সেটা কর। লাইটটা বন্ধ করতেই সুমাইয়া পাগলের মতো কিস করতে লাগলো। আরও অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের বলা যাবে না। বললে আমিও লজ্জা পাবো, সাথে আপনারাও লজ্জা পাবেন, তাই এটা না বলাই ভালো। আর যারা একান্ত জানতে চান বাসর ঘরে কি হয়, তাহলে বিয়ে করে নেন। যতই হোক বাসরাত বলে কথা, দুজনে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি সুমাইয়া আয়নার সামনে বসে চুল ঠিক করছে। উঠে গিয়ে কোমরে হাত দিয়ে সুমাইয়ার চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিলাম। হঠাৎ এমন করায় সুমাইয়া অনেকটা কেঁপে উঠল। তারপর স্বাভাবিক হয়ে বলল, কখন উঠলা? এইমাত্র। শাওয়ারে যাও। একটু পর। কেন, আবার কি হলো? রাতের মতো আরও একবার ট্রাই করি। একদম না স্যার, তাড়াতাড়ি বাথরুমে যাও। আর কোনো কথা না। এক প্রকার জোর করেই সুমাইয়া আমাকে বাথরুমে ঢুকিয়ে দিল। তারপর গোসল করে রুমে এসে দেখি সুমাইয়া নেই, হয়তো আম্মুর কাছে গেছে। ড্রেস পরে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। ভাইয়া তোমাকে ফুফু ডাকছে। কেন গার্লফ্রেন্ড? নাস্তা করার জন্য। ঠিক আছে চলো। নীলাকে সাথে করে নাস্তার টেবিলে আসলাম। আব্বু, মামা আর তানহা আগে থেকেই টেবিলে বসে আছে। অন্যরা সবাই কোথায়? রান্নাঘরে। তুই যাস নাই কেন? আম্মু বলল তুই গিয়ে টেবিলে বস। আর তুই বসে পড়লি? হ্যাঁ, তাছাড়া কি করব?
রান্না শিখতে পারিস না? রান্না আমার শিখতে হবে না, তুই শিখিস। আমি না হয় শিখবো, কিন্তু তুই শিখবি না কেন? সেটা আমার ইচ্ছে। শ্বশুর বাড়ি গিয়ে কি করবি শুনি? আব্বু। ওই চুপ থাক, আমার মেয়ের রান্না করতে হবে না। শুন আব্বু কি বলে। থু। তানহার সাথে কিছু সময় ঝগড়া করার পর নাস্তা করে রুমে চলে এলাম। একটু পর সুমাইয়া এলো। জানো, আজ আব্বু আমাকে নিতে আসার কথা ছিল, কেন, কি হয়েছে? কিন্তু আমি যাব না। কেন যাবে না? আমার ইচ্ছা। কিন্তু তোমার আব্বু তো মন খারাপ করবে, ভাববে আমরা তোমাকে যেতে দিতে চাচ্ছি না। কিচ্ছু ভাববে না, আমি আব্বুকে বলে দিছি। ঠিক আছে। আর শোনো, আগামীকাল আমরা ঘুরতে যাব। মাত্র বিয়ে করলাম, এখনই যেতে হবে? হ্যাঁ হবে। তুমি যাবে না? কে বলল আমি যাব না? যাব তো। গুড বয়। তাহলে পাপ্পি দাও। পাপ্পি নিয়ে কি করবে? উপভোগ করব। তাই? হয়েছে। তারপর দুজনে মিলে আড্ডা দিতে লাগলাম। এখন মনে হচ্ছে সুমাইয়াকে এতদিন কষ্ট দিয়ে ভুল হয়েছে। অনেক অনুশোচনা হচ্ছে সুমাইয়ার সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে। সেসব ভেবে আর লাভ নেই। জীবনটাকে নতুন করে সাজাতে এখন সুমাইয়াকেই আমার লাগবে। বিয়ের 1 সপ্তাহ পর। কি হলো, তোমার কি গোসল করা হবে না? হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি বের হও। 5 মিনিট পর। আমি রেডি। আজ থেকে কিন্তু অনেক বড় দায়িত্ব তোমার কাঁধের উপর। কিন্তু এগুলো কি দরকার ছিল? কোনগুলো? তোমার বাবার কোম্পানির এমডি পদে জয়েন করা। তুমি নিজেই তো পারফেক্ট ছিলা, তাই না? না, আমি কখনো ছিলাম না, আর এখনো নেই, আর থাকতেও চাই না। আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু তোমার বাবা? দেখো হিমেল, আমার বাবার সম্পত্তি মানে আমার, আর আমার মানে তোমার। বিয়ের আগে কি বলেছিলা? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার কথা শুনবে, তাই আজকেও শুনতে হবে। সেই তো এক প্রমিস পেয়েছো। বাবু, তানহাকেও তো সময় দেওয়া লাগবে, তা না হলে তোমার বোনটা ম্যাডাম হবে কি করে? আমার বউটা দেখছি সব খেয়ালই রাখে। দেখতে হবে না বউটা কার? এখন যাই। কিন্তু আমার ওটা। ওটা মানে? তুমি জানো না? না তো। যাও, তোমার জানতে হবে না। বাবুটা রাগ করেছে বুঝি। আচ্ছা, এখন দিচ্ছি। মা। সুমাইয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই অভিমানী মুখটা হাসিতে পরিণত হলো। রুম থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে বাইরে চলে এলাম। অফিস থেকে একটি গাড়ি পাওয়াতে গাড়িতে উঠে স্টার্ট দিলাম। এখন আপনাদের বলি, বিয়ের পরের দিন থেকেই সুমাইয়া কোনো না কোনো আবদার করে চলেছে। সেগুলোর মধ্যে অন্যতম আবদার হলো তার বাবার কোম্পানিতে বস হয়ে জয়েনিং করা। কিন্তু বরাবরের মতো আমি এটাতে রাজি ছিলাম না, কারণ সবাই হয়তো বাজে কথা বলবে। আর আমরা যে দেশে বসবাস করি সেই দেশে কিছু মানুষ নামের পশু আছে যারা কিনা সব দলেই থাকে। একজনকে উৎসাহ দিয়ে খারাপ কাজ করাবে এবং পরবর্তীতে তাকেই অপরাধী বলে সবার চোখে খারাপ বানাবে। এছাড়াও অনেক গুণ আছে আমাদের এই দেশের, যেসব শুরু করলে হয়তো শেষ হবার নয়। সে যাই হোক, গল্পে আসা যাক। সুমাইয়ার কথায় যখন বারবার আমি রাজি হচ্ছিলাম না, তখন শুরু হয় তার রাগ, অভিমান এবং প্রমিস। প্রতিটা রাত এসব কথা বলে কান একদম ঝালাফালা করে দিছে। এক রাতের কথাই বলা যাক। বাবু, মাঝখানে কোলবালিশ না দিলে হয় না? হ্যাঁ হয়, যদি তুই আমার বাবার কোম্পানিতে বস হিসেবে জয়েন করিস। তোমার বাবার কোম্পানিতে আমি বস হয়ে জয়েন করতে যাব কেন? আমি বসি তাই। পারবো না। সেটা তো পারবি না, বিয়ের আগে প্রমিস করছিলি, সেটাও পূরণ করিসনি। তোমার একটা কথা ছাড়া সবই তো পূরণ করে আসছি। সবগুলো করছো, আর এটা করলে তোমার সমস্যা কি? সবাই অন্য কিছু ভাববে। রাগ তোর ভাবাভাবি। যতদিন না আমার কথায় রাজি হচ্ছিস ততদিন আমাদের মাঝে কোলবালিশ থাকবে। কিন্তু সুমাইয়া, এভাবে আর কয়দিন যাবে? নতুন বিয়ে করেছি, আর তার উপর শীতকাল। আগে না হয় কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাতাম, কিন্তু এখন তো কোলবালিশ সরানোও যাবে না। প্রতিদিন সুমাইয়া এমন প্যানপ্যানানি আর শীতকালের জন্য গত রাতে রাজি হয়ে যায়। আমার রাজি হওয়া দেখে সুমাইয়া এতটা খুশি হয়, যার জন্য গত রাতে নতুন করে ভালোবাসার উদ্ভব ঘটে। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসছি। নতুন বস আসবে, তাই সবাই আগে থেকেই শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। অফিসের ভিতরে আসতেই সবাই একে একে শুভেচ্ছা জানালেন। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই, বোরিং লাগছে। তাই সুমাইয়াকে কল দিলাম। কি করো? নীলাকে পড়াচ্ছি। নীলা? ও কবে এলো? তুমি অফিসে যাওয়ার পরই মামি ওকে নিয়ে আসছে। ও, এই শোনো না। বলো।
আমি চাইছি নীলা এখন থেকে আমাদের সাথেই থাকুক। কিন্তু মামা মামি? ওনাদের তুমি ম্যানেজ করবে, যদি না মানে? তারপরেও তুমি বোঝাবে। ঠিক আছে, আমি মামিকে কল করে সব বলছি। ঠিক আছে, রাখছি। কথা বলা শেষ করে কিছু সময় ভাবার পর মামিকে কল দিলাম। হ্যালো মামি, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? তুমি আমার কথা শুনলে ভালো থাকবো, না হলে খারাপ আছি। তাই নাকি? আচ্ছা বল, কি কথা? মামি, আমি আর সুমাইয়া চাই নীলা আমাদের বাসায় থেকে পড়াশোনা করুক, আর সুমাইয়া ওকে বাসায় পড়াশোনা করাবে। তুমি আর মামা যদি রাজি হও তাহলে সব সম্ভব। কি বলছিস এসব? নীলা এখনো অনেক ছোট, আর তাছাড়া নীলিমা। নীলার বোন মানে আমার মামাতো বোন, 1 নাম্বারের কুত্তি, সব সময় আমার পিছু লেগে থাকতো, কিন্তু এখন পড়াশোনার জন্য বাইরে থাকে। ও তো বাসায়ই থাকে না, তাহলে আমি আর তোর মামা কিভাবে থাকবো বল? তাহলে তুমি আর মামাও বাসায় থাকো, তাহলে আর সমস্যা হবে না। মজা নিস। অনেক বোঝানোর পর মামি রাজি হয়, তবে এমনি এমনি রাজি হয়নি। সপ্তাহে 2 দিন নীলাকে নিয়ে মামা মামির কাছে থাকতে হবে। এসব ভেবে আর লাভ নেই, রাজি হয়েছে এটাই অনেক। 4 বছর পর, এই কয়েক বছরে সবার মাঝে অনেক চেঞ্জ এসেছে। নীলা আর আমাদের মাঝে থাকে না। মামা মামি এখন ওকে বাসায় নিয়ে পড়াশোনা করায়, কিন্তু তারপরেও আমি, সুমাইয়া, তানহা এবং আমাদের মেয়ে আভা সবাই মিলে নীলাদের বাসায় সপ্তাহে 1 দিন ঘুরতে চাই। অন্যদিকে তানহা বোন আমার সবার কথাই পূরণ করেছে, নিজের মায়ের কথাটা পূরণ করতে পেরে নিজেকে সুখী ভাবে না। সে নাকি আমার মতো ভাইপে সুখী, পাগলি একটা। ও হ্যাঁ, এখন তানহা ওর কলেজের বাংলা ব্যাকরণ ম্যাডাম। আব্বুর আম্মুর কথাতে একটা ছেলের সাথে ওর সামনের মাসে বিয়ে, আর আভা হলো আমাদের মেয়ে, বয়স 2 বছর। আব্বু আম্মু বেশিরভাগ সময় এখন আবার সাথেই কাটায়। আমি অফিসে আর সুমাইয়া বাসার কাজ। ভালোই কাটতে লাগলো আমাদের এই জীবন। সুমাইয়া, বলো। এদিকে আসো আগে। কি বলবে সেটা আগে বলো। আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। ও খাবারে পেট ভরবে না। কেন ভরবে না শুনি? কারণ আমার জন্য খাবার লাগবে। এখন দিতে পারবো না। কেন বাবু? কাজ করতে হবে তাই। একটা দাও না প্লিজ। একটাই কিন্তু। একটা। এত কম কেন? বাকিটুকু রাতে দিব। সত্যি? সত্যি। এখন শুধু রাতের জন্য অপেক্ষা। আল্লাহ, তাড়াতাড়ি রাতটা দিয়ে দাও। আপনাদের আর জানতে হবে না, রাতে অনেক কিছু করব, কিন্তু আপনাদের বলতে পারবো না।